নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তৃণমূলকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশ হাইকমান্ডের। সরকারকে চাপ দিতে রয়েছে আন্দোলনের পরিকল্পনাও। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। সব অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। রাজধানী গাবতলীর মোল্লা বস্তিতে আগুন, পুরল ১.৫ শতাধিকেরও বেশি ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। রমজানে এখনো বাড়তি কিছু নিত্যপণ্যের দাম। সংকট কমেনি ভোজ্য তেলেরও। অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ইউক্রেনের রুশ হামলায় নিহত ২, আহত ৭। বন্ধ মার্কিন গোয়েন্দা সহায়তা। শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে কাজ করছে ফ্রান্স, ব্রিটেন। এবং ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আবেগে ভাসছেন সাবেকরা। ভিডিও বার্তায় শুভেচ্ছা তামিমের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে তৃণমূলকে। তবে দলটির নেতারা বলছেন, নির্বাচনমুখী দল হিসেবে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি থাকছে মাঠের প্রস্তুতিও। মার্চের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা না করলে ঈদের পর আন্দোলনের প্রস্তুতিও চলছে জোরে সোরেই। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারি মাস জুড়েই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশের সকল জেলায় সমাবেশ করে বিএনপি। সরকার যেন কোনোভাবেই কোনো অজুহাতে দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখতে না পারে এবং নির্বাচন বিলম্বিত করতে না পারে, সেজন্য সরকারকে চাপে রাখারও কৌশল নিচ্ছে বিএনপি। তারা বলছে, নির্বাচনমুখী দল হিসেবে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিও চালিয়ে যাবে বিএনপি। বিচারের প্রক্রিয়া বিচার চলুক, গণতন্ত্রের প্রক্রিয়া গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য ভোট ইমিডিয়েটলি দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবানা যেন না হয়। তো কেউ যদি এই নির্বাচন পিছানোর কথা বলে নানান অজুহাতে, তারাই বরঞ্চ হচ্ছে মূল জায়গা থেকে হেঁটে যাচ্ছে বলে আমাদের কাছে পরিষ্কার দৃশ্যমান আর কি। এদিকে চলতি মাসেই রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসছে ঐক্যমত কমিশন। এখানেও দ্রুত নির্বাচনের পক্ষে যুক্তি ও বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। নির্বাচন যে ডিসেম্বরেই হবে তো প্রধান উপদেষ্টাও বলেননি, আর নির্বাচন কমিশনও বলেনি। এমনি ধারণা দেওয়া হয়েছে, মানে নির্বাচনটা তারা প্রাণপণ চেষ্টা করতেছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায়, ফর নো রিজন। এটা যত পিছাবে ততই গণতন্ত্রের জন্য সংকট হবে। সুতরাং পারলে নির্বাচনের আগেই, ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে মনে করি। এটা যদি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তখন তো অনেক দিন হয়ে যাবে অলরেডি। এই অন্তর্বর্তীকালীন সরকার তো তোমার অলরেডি 7 মাস থেকে গেছে, ইনডিফিনিট পিরিয়ড থাকতে পারে না। তখন আমরা আমাদের যারা নির্ধারণী যারা আছে তাদের মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব কি স্ট্র্যাটেজি নেব। তবে ছাত্রদের নতুন দলের নেতারা বলছেন, শেখ হাসিনার বিচার, সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন ও গণপরিষদের ভোটের আগে নির্বাচনের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না। খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
অর্থ পাচার মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার সকালে এই রায় দিয়েছেন আপিল বিভাগ। 2009 সালে 20 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক। 2013 সালে বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হয় 7 বছরের জেল ও 40 কোটি টাকা অর্থদণ্ড। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় দুদক। সেই আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেয় উচ্চ আদালত। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান গিয়াসউদ্দিন আল মামুন। তার আবেদনের শুনানি শেষে দুজনকেই খালাস দিলেন সর্বোচ্চ আদালত। এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো ইনগ্রিডিয়েন্ট, অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভোররাতের আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির 1.5 শতাধিক ঘর। পাশের রাস্তায় রাখা কয়েকটি বাসও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত মধ্যরাত পেরিয়ে ভোর 3টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। যে যেভাবে পেরেছেন প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসেছেন। কোনো রকমের জানে বাঁচলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসী। কিচ্ছু নাই, বাড়ি ঘর সব শেষ। সারা জীবনের সম্বল সব শেষ, সব শেষ হয়ে গেছে। সারা জীবন যা গুছিয়ে রাখছে সব শেষ, কিচ্ছু নাই। বস্তির ঠিক পাশে ছিল টায়ার সহ বিভিন্ন মোটর পার্টসের দোকান। পুড়ে গেছে সেখানকার মালামালও। আমার যা যা ছিল সব পুড়ে গেছে, কিন্তু আমার খালি সলমেটা নিয়ে আমি পলাইছি। দোকানে এখানে 5-6টা দোকান ছিল, দোকানে লাখ লাখ টাকার মালামাল সব ফ্রিজগুলো সব কিছু পুড়ে গেছে, কিছু বের করা পাইনি ভাই। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুম, আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। তো আমাদের যখন মেসেজ পাইছি আমরা আসার পরে দেখছি আমরা ফুললি ডেভেলপ স্টেজেই আগুন আছে। 4:36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ফায়ার সার্ভিস বলছে কেবল গাবতলী মোল্লা বস্তি নয়, ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যশোরে উদীচী হত্যাকাণ্ডের 26 বছর পার হলো। দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা এটাই ছিল প্রথম। এত বছর পরও আইনি জটিলতায় থমকে আছে হামলাটির বিচার কার্যক্রম। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1999 সালের 6 মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 10 জন নিহত সহ আহত হন 2 শতাধিক মানুষ। হামলার হাত থেকে বেঁচে যান নাহিদ, তবে কেটে ফেলতে হয় তার 2টি পা। 2 যুগের বেশি সময় পরও বিচারের অপেক্ষায় তিনি ও তার পরিবার। আমরা চাই সুস্থ সফলভাবে, সেই ধরনের আমার ভাই কোনো রকমে কিছু করতে পারে না, তা আমরা চাই একটা ভালোভাবে বিচার হোক। আমি দাবি করব যে ওর বাসস্থান, ওর ঘর বাড়ি একটা যদি করে দেয় তো আমি খুব এতে সন্তুষ্ট। সেদিনের বোমা হামলায় ডান পাহারান সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাসও লিখতে পারেন না ডান হাতে, কানেও শুনতে পান না। এমন প্রতিকূলতার মাঝেই অর্জন করেছেন উচ্চতর ডিগ্রি। বিগত সরকারগুলো যা পারেনি
আপনারা যেন এমন একটা উদাহরণ তৈরি করতে পারেন যে বাংলাদেশের প্রথম এই জঘন্য হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার যদি আপনারা শুরু করতে পারেন তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর কে বিচার দেখবে? যে বিচারের আশায় 5 বছর 25 বছর বিছনায় ছিল, তার কপালের বিচার দেখবে, সে তো চলে গেল। হত্যাকাণ্ডের পর আলাদা দুটি মামলা হলেও সিআইডির ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে আদালত থেকে খালাস পেয়ে যায় সব আসামি। এই মামলাটি একটি পর্যায়ে যে নিষ্পত্তি হয়েছিল বলে দেখা যায়, পরবর্তী সময় সংক্ষুব্ধ ব্যক্তিরা আবার এই মামলাটা যথার্থ হয় নাই বলে আবার তারা এই অভিযোগ বা পুনরায় বিচার করার দাবি করেছে। তত্ত্বাবধায়কের অধীনে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা চাই যে তারাও এই হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল তাদের ব্যাপারে তারা আইনের আওতায় এনে সুষ্ঠু একটি বিচার করবে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার বিচার হয়নি এক যুগেও। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে 81 বার। বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ত্বকির পরিবার পরিজন। শরীফ সুমনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়ন বিষয়ে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দ্যুতি ছড়িয়েছিলেন নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকি। 2013 সালের 6 মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। 8 মার্চ শীতলক্ষা নদীতে ভেসে ওঠে মরদেহ। সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ত্বকির বাবা। 3 মাস পর 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। উঠে আসে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম। অজানা কারণেই বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। বিচারের আশায় 1 যুগ কেটে গেল পরিবারের। শামীম ওসমান ও তার ছেলেকে আসামি না করার অভিযোগ কারাগারে থাকা র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আমলে আশার আলো দেখছেন স্বজনরা। এই সরকারের শাসন আমলে 7 মাস। আমরা চাচ্ছি যে দ্রুত এই মামলার সাথে, ঘটনার সাথে যারা জড়িত, শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে, সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। গত সেপ্টেম্বরে আরো 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। গত 2 মার্চ 81 বারের মতো পেছানো হয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। ক্ষমতাসীন সরকারের যেহেতু পৃষ্ঠপোষকতায় তারা চলতো, সঙ্গত কারণেই এই মামলাটি আর উপর মহলের নির্দেশে বিজ্ঞ আদালতে আলোর মুখ দেখেনি। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। যে এত বড় একটি ঘটনার পরেও সরকারের কেন বোধোদয় হয়নি, সেটি জনমনে প্রশ্ন থেকে গেল। নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর সারা দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। রোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। রমজানে অস্থির নিত্য পণ্যের বাজার। সবজি সহ বেড়েছে সব ধরনের পণ্যের দাম। চাল থেকে সয়াবিন তেল, আলু থেকে ছোলা ও খেজুর থেকে ডিম, প্রায় সব পণ্যের দাম বেড়েছে। বেড়েছে মাছের দামও। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। বাড়তি গরু খাসির দামও। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। স্থান ভেদে গরুর মাংস বিক্রি 700 থেকে 950 টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। এদিকে বাজারে ভোজ্য তেলের সংকট চলছে। কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। রমজানের আগে থেকেই বাজারে চলা ভোজ্য তেলের সংকট কয়েক গুণ বেড়েছে রমজানে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, সংকটের কারণে
খোলা তেল বেশি দামে বিক্রি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হবে। দর্শক, এই পর্যায়ে জেনে নেব নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরীতে আজ বাজারে নিত্যপণ্যের কেমন দরদাম দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানিয়া। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, আপনি যথার্থই বলছেন যে প্রতিবেদনে যেমনটা দেখানোর চেষ্টা করেছেন, নিত্যপণ্যের দাম এখনো পর্যন্ত সহনশীল হয়নি। তবে আমদানির কোনো কমতি নেই, আমরা দেখছি পরিপূর্ণ বাজার, তো সব পণ্যের সমাহার দোকানগুলোতে। তবে দামটা যদি একটু কম হতো সবার জন্য সুবিধা হতো। তবে অভিযান শুরু হয়েছে, অভিযান চলছে জোরালোভাবে। এখনও রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, একই সাথে জেলা প্রশাসনের টিমও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে। আমরা দেখছি অন্যান্য পণ্যের পাশাপাশি ভোজ্য তেলের যে সংকটটা কিছুটা কাটতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। তবে এখনো পর্যন্ত পর্যাপ্ত তেল এসেছে তাও না। তবে দেখা যাচ্ছে কোনো কোনো দোকানে খোলা তেল বিক্রি করা হচ্ছে 160 টাকা লিটারে, যেটা বিক্রি করা হচ্ছে সেটাও কিন্তু বিক্রি করছে না, তারা 80 থেকে 85 টাকা করে তারা এখনো বিক্রি করছে। তবে 160 টাকা লিটারে বিক্রি করার জন্য যে নির্দেশ জারি করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, সেদিকে তাদের যে তদারকি তারা অব্যাহত রেখেছেন। আবার কোনো কোনো জায়গায় খোলা তেল বিক্রি করা হয় না। কাজে ধরে আমরা যেখানে এসেছি এখন, এখানে কিন্তু খোলা তেল বিক্রি করে না। তবে বোতলজাত যে সয়াবিন আছে সেই সয়াবিনের দামও কিছুটা বাড়তি, এমনকি আবার অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বোতলজাত সয়াবিন পাচ্ছে না, এমন কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এই মুহূর্তে রয়েছে সাভারের গ্যান্ডা। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে সোয়াবিন তেল বোতলজাত, অর্থাৎ নামি দামি ব্র্যান্ডের যে বোতল তেল সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি একটু দেখাই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আসলে বাজারে রয়েছে। এবং তারপরেও কিন্তু তেলের এখন কিন্তু সয়াবিন তেলের প্রচুর সংকট রয়েছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার খোলা তেলও কিন্তু বিক্রি করা হচ্ছে, বোতল তেল বিক্রি হচ্ছে এবং 180, 85, 90 টাকা লিটারও কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আপনি কি তেল নিলেন, তেলের দাম বেশি না কম? তেলের দাম অতিরিক্ত বেশি ভাইয়া, তেল পাওয়া যাচ্ছে না। এই যে একটা পিস পাচ্ছি, আবার এখানে বলতেছে খোলা তেল নিতে, তাহলে এইভাবে কিভাবে দেশ চলবে? এভাবে তো দেখা যায় না দেশ বেশি দিন থাকবে। এখানে 1 পিস তেল পেয়েছে, আমার লাগবে 2 পিস তেল, এখন আমরা পাইতেছি 1 পিস তেল, আর ভাইয়া বলতেছে খোলা তেল নিয়ে যান। তাহলে এইভাবে কিভাবে চলবে দেশটা আরো ভালো একটা উন্নতি করার দরকার আমাদের জন্য। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা তেল কিনতে এসেছেন তারা আসলে অভিযোগ করছে যে তেল সংকট এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এখন কিন্তু ছোলা বা বেসন এইগুলো কিন্তু নাগালের মধ্যে রয়েছে, বা ভোজ্য তেলই কিন্তু এখন সংকট এবং দামও বেশি। এই ছিল রমজান মাসের, যেহেতু রমজান মাস চলছে এবং রমজান মাসে কিন্তু ভোজ্য তেলের চাহিদাও বেশি। এই ছিল আমার কাছে সাভারের গ্যান্ডা থেকে ভোজ্য তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জয় আপনাকেও চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সিলেট অঞ্চলে সবজি ফরাস বা ঝাড়শিম মুখরোচক সবজি হিসেবে বেশ জনপ্রিয়। কম পরিশ্রমে বেশি লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন ফ্রান্স বিন বা ফরাস চাষে। এই সবজির বীজ প্রবাসী বাঙালিদের জন্য রোদে শুকিয়ে প্যাকেটজাত করে পাঠানো হয় বিদেশে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ফরাস। দিন দিন বাড়ছে শিম জাতীয় এই বীজের চাহিদা, বাড়ছে চাষও। কাঁচা ফরাস সবজি হিসেবে খাওয়া গেলেও এর মূল আকর্ষণ বীজ। সুস্বাদু ও পুষ্টিকর ডাল জাতীয় শীতকালীন এ ফসলে প্রোটিনের পরিমাণ 25 থেকে 30%। শীতে সিলেট অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও মাটিতে রস থাকায় মৌলভীবাজার সহ বিভাগের বিভিন্ন জায়গায় চাষ হয়। মৌসুমের শুরুতে বীজ প্রতি কেজি 160 টাকা পর্যন্ত বিক্রি হয়।
তবে ভরা মৌসুমে এর দাম প্রতি কেজি 60 থেকে 80 টাকা। ফরাসে আমরা যে এগুলা চাহিদা ছিল এইরকম চাহিদা আমরা রয়েছেন। প্রতি কেয়ার মাতে প্রায় খরচ আমাদের 4 থেকে 5,000 টাকা হয় এবং সেগুলো আমরা প্রায় উৎপাদিত হয় আমাদের প্রায় 10 থেকে 12,000 টাকা ফরাস। এই আমরা বোর্ডে লেখা আছে সরকারি অর্থায়নে এই ক্ষেতগুলা, কিন্তু আমাদেরকে শুধু সরিষার বীজ দিছে আর সার দিছে, আর কোনো কিছুই দেয় নাই। উৎপাদিত ফরাস শিম দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফরাস এমন একটা ফসল যেটা মৌলভীবাজার সহ সমস্ত সিলেট অঞ্চলের সবচেয়ে প্রিয় ফসল। আমাদের এই মৌলভীবাজার থেকে যারা বিদেশে যায়, বিশেষ করে ইউরোপে, তাদের জন্য কিন্তু এটার প্রিয় খাদ্য। এটার আসলে শিম জাতীয় একটা ফসল, এটার বীজ হলো তাদের খুব পছন্দ। মৌলভীবাজারে এবছর প্রায় 792 হেক্টর জমিতে ফরাস আবাদ করা হয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হাকালুকি, কাউয়াদিঘি হাওর অঞ্চলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ক্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চরম নাটকীয়তার মধ্যে এবার দেশটির ক্রিভিরিহে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের হামলায় প্রাণহানি হয়েছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইউরোপীয় সেনা প্রধানদের সাথে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সাথে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত বলেই তিনি ইঙ্গিত পেয়েছেন। তবে তার একদিন পরেই ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া। বুধবার ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র হামলায় আবারও ঘটল প্রাণহানির ঘটনা, আহতও হন বেশ কয়েকজন। এদিকে সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনের সঙ্গে এবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস। এর মধ্য দিয়ে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ। এরই মধ্যে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা খুব শীঘ্রই আরেকটি বৈঠকের দিকে পরিচালিত করতে পারে। চলমান পরিস্থিতির মধ্যেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার জানালেন, আগামী সপ্তাহে প্যারিসের সব ইউরোপীয় সেনা প্রধানদের সাথে একটি বৈঠকের পরিকল্পনা করেছেন তিনি। আমি বিশ্বাস করতে চাই যে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে, তবে যদি তা না হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সাথে কয়েকদিনের মধ্যে একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর ভাসান টেকের বস্তির আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টা এখন নিয়ন্ত্রণে। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, আগুন তো এখন নিয়ন্ত্রণে আছে, ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে ভাসান টেকের এই বস্তিতে যে আগুন, সেই আগুন কিন্তু আসলে কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি বলছিলেন, আসলে কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় কিন্তু হচ্ছে 22 মিনিট ধরে কিন্তু তারা এই চেষ্টা চালিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ভাসান টেকের এই যে বস্তিটি, সেই বস্তির মধ্যে কিন্তু এখন যে পুরা স্তূপ যেখানে আছে, সেখানে কিন্তু যে স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু তাদের যে মালপত্র রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে আসলে আগুনের সূত্রপাত কিভাবে তারা কিন্তু সেটি এখনো জানতে পারে না। আর আগুন লাগা এই জায়গাগুলো থেকে যেন কোনো কিছু হারানো না যায় সেজন্য কিন্তু এখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু অনেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিন্তু সেনাবাহিনীর উপস্থিতিও দেখতে পেয়েছি এবং দেখছেন যে আসলে এইখানকার যে বাসিন্দারা এবং এই আগুন লাগার জায়গাগুলো থেকে কিন্তু এখনো কিন্তু ধোঁয়া উঠছে এবং তারা যেটি বলছে যে আসলে প্রায় অনেকজনের অনেক রকম শতাধিক ঘর থাকলেও প্রায় 35টির মতো ঘর বাড়ি এখানে আগুনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই আসলে আগুন লাগা অ্যাকচুয়ালি আনুমানিক 11 ঘটিকায় আমার বাসা এখানে আমাদের বিএপি পাশে, এটা হচ্ছে আবুলের বস্তি ধরা হয়, সেখানে হঠাৎ করে সিলিন্ডারে গরমে আবির্ভূত হয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়। তাৎক্ষণিক মানুষের হইল্লার চিৎকার শুনে আমি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা কাপড়ের, তখন আমার যে আনসার বাহিনীর মনিটরিং ছিল উনি স্টেডিয়ামে থাকে। যেমনটি শুনছিলেন যে আসলে কিন্তু হচ্ছে আগুন কিন্তু হুট করে কিন্তু আগুনটি লেগে যায় এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের খবর দেওয়ার পরে কিন্তু ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টা কিন্তু তারা 22 মিনিট ধরে যে চেষ্টা চালিয়েছে সেই চেষ্টায় কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তো এই ছিল আমার কাছে এখানকার আগুনের সবশেষ তথ্য। তানিয়া। সৌরভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর ভাসানটেকের বস্তির আগুন এখন নিয়ন্ত্রণে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। এবারে থাকছে অর্থ বাণিজ্য সংবাদ। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যবাসীর জনজীবনেও, এমন সতর্কবার্তাই দিয়েছেন ব্যাংক অফ ইংল্যান্ডের বিশেষজ্ঞরা। এই অবস্থায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ বন্ধ সহ এর উপর জোর দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। সম্প্রতি কানাডা মেক্সিকোর পণ্যর ওপর 25% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের ওপরও 10% শুল্ক আরোপ করা হয়েছে। এতে অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে বিশ্ব বাণিজ্য, যার প্রভাব এরই মধ্যে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। রোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই স্বাগত আরও একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলা সংবাদ। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। এমনকি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি, শরীফুল, তাসকিন সহ আরও অনেকে। ক্যারিয়ারের ইতি টানলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়ে এই ক্রিকেটার। সাম্প্রতিক পারফর্ম তার পক্ষে কথা না বললেও মুশফিকই ছিলেন দেশের ক্রিকেটের ভরসার নাম। তার এমন বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ক্রিকেটের সাবেক থেকে বর্তমান সকলেই স্মৃতিচারণ করেছেন মুশফিকুর রহিমকে নিয়ে। তার একসময় সতীর্থ তামিম ইকবাল এক ভিডিও বার্তায় বলেন, তোমার অর্জন বছরের পর বছর মনে রাখা হবে। একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান কেমনে হয়েছিস, অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি। আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। দীর্ঘ সময় সতীর্থের বিদায়ে অনেকটা কাব্যিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফি। মুশফিকের পরিশ্রম ও একাগ্রতার কথা উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। মুশফিকের প্রতি ধন্যবাদ জানিয়ে শরীফুল লিখেছেন, আমার কাছে আপনি সব সময় সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা। মুশফিককে আইডল উল্লেখ করে তৌহিদ হৃদয় লিখেছেন, বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা শুরু। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা মাহমুদুল্লাহ স্মৃতিচারণ করেছেন মুশফিককে নিয়ে।
তিনি লিখেন, প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। এছাড়া মুশফিককে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ সহ অনেক ক্রিকেটার। আবরার আল দাইয়ান, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।